আমন্ত্রণ বিশ্বের নানা প্রান্তের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান শিরোনাম। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের মংদু এলাকায় সংখ্যালঘু রোহিঙ্গাদের সাথে স্থানীয় রাখাইনদের সংঘর্ষে 4 জন মারা গেছে। আফগানিস্তানের কাপসিয়া প্রদেশে তালিবান গেরিলার হামলায় 4 ফরাসি সেনা নিহত। গত সপ্তাহের বিমান হামলায় বেসামরিক আফগানদের মৃত্যুতে ক্ষমা চেয়েছে নেটো। এবং সিরিয়ার দেরা শহরে আসাদ বাহিনীর হামলায় 17 জন মারা গেছে। কুবাইর গ্রামে গণহত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে মুসলিম রোহিঙ্গাদের সাথে বৌদ্ধ রাখাইনদের সংঘর্ষে 4 জন মারা গেছে। শুক্রবার বাংলাদেশ সীমান্তের কাছে মংদু এলাকায় এ ঘটনা ঘটে। এর পরপরই ওই এলাকায় সান্ধ্য আইন জারি করে কর্তৃপক্ষ। গত সপ্তাহে মিয়ানমারে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের হাতে 10 রোহিঙ্গা মুসলিমের মৃত্যুর জেরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই সম্প্রদায়ের মধ্যে। বৌদ্ধদের দাবি, এক রাখাইন নারীকে হত্যার প্রতিশোধ নিতেই রোহিঙ্গাদের ওপর হামলা করেছে তারা। প্রতিবাদে সহিংস বিক্ষোভ শুরু করে রোহিঙ্গারাও। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, বিক্ষোভকারীদের ওপর তাজা গুলি ছুড়েছে মিয়ানমার পুলিশ। আফগানিস্তানের কাপসিয়া প্রদেশে হামলা চালিয়ে 4 ফরাসি সেনাকে হত্যা করেছে তালিবান গেরিলারা। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ফরাসি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় তালিবান গেরিলা। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্স ও নেটো কর্তৃপক্ষ। আফগানিস্তানের নেটো বাহিনীর অংশ হিসেবে নিয়োজিত রয়েছে প্রায় 3,500 ফরাসি সেনা। 2001-এ দেশটিতে সেনা অভিযান শুরুর পর এ নিয়ে বিভিন্ন হামলায় মারা গেছে কমপক্ষে 87 জন ফরাসি সেনা। এসব হামলার জেরে নেটো নির্ধারিত সময়ের আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স। এদিকে আফগানিস্তানের লোগার প্রদেশে গত সপ্তাহে নেটোর বিমান হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইল সংস্থাটি। শুক্রবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন আফগানিস্তানের নেটো ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেন। বুধবারের ওই হামলায় কমপক্ষে 18 জন মারা গেছে। লোগার প্রদেশে নেটোর বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল। এই ঘটনায় আফগানিস্তান জুড়েই ক্ষোভের সৃষ্টি হয়। বেইজিং সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসে ঘটনার তীব্র নিন্দা জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। সাধারণত এসব হামলার বিষয়ে নিশ্চুপ থাকলেও এবার আনুষ্ঠানিকভাবেই ক্ষমা চাইল নেটো। স্থানীয় জনগণ ও আদিবাসী নেতাদের সাথে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন আফগানিস্তানের নেটো ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেন। দুর্ঘটনাবশত আমাদের বাহিনী যখন আফগান জনগণের মৃত্যু কিংবা ক্ষতির কারণ হয়, তখন আমরা খুবই দুঃখ পাই। আমি আজ এখানে উপস্থিত হয়েছি এই দুঃখজনক ঘটনার জন্য আমার সমবেদনা ও সম্মান জানাতে, আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইতে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না হলে এই ক্ষমা প্রার্থনা অর্থহীন বলে মনে করছেন স্থানীয় আফগান কর্মকর্তারা। সাধারণ মানুষ ন্যাটোর প্রতিনিধিদের সাথে কথা বলে জানিয়ে দিয়েছে, দোষীদের শাস্তি হলেই কেবল তাদের ক্ষমা প্রার্থনা গ্রহণ করা হবে। শাস্তি না হলে এসব ক্ষমা প্রার্থনার কোনো মানে নেই। 2014 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পরও দেশটি নিরাপত্তা রক্ষায় সাহায্য দিতে থেকে যাচ্ছে পশ্চিমা বাহিনী। তালিবানের বিরুদ্ধে গত 10 বছরের সেনা অভিযানকে যতই সফল বলে দাবি করুক না কেন নেটো, তাদের বিমান হামলায় নিয়মিত বেসামরিক মানুষের মৃত্যুতে পশ্চিমা বিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে স্থানীয় আফগানদের মধ্যে। নাদিয়া সারওয়াত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিয়ার দেরা শহরে আসাদ বাহিনীর হামলায় কমপক্ষে 17 জন মারা গেছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত শহরটিতে গোলাবর্ষণ চালায় সিরীয় সেনাবাহিনী। এদিকে হামা প্রদেশের কুবাইর গ্রামে সহিংসতায় কমপক্ষে 80 জনের মৃত্যুর পর অবশেষে সেখানে প্রবেশ করতে পেরেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার সরেজমিনে ঘটনা তদন্তের জন্য কুবাইর যাওয়ার পথে গোলাগুলির মুখে পড়ে দলটি। তবে শুক্রবার নিরাপদে সেখানে পৌঁছে নিহতদের দেহাবশেষ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ছবি ইন্টারনেটে আপলোড করেন তারা। বৃহস্পতিবারের ভয়াবহ হত্যাকাণ্ডের পর কুবাইর গ্রাম এখন মৃত্যুপুরী। গোলার আঘাতে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এখানে সেখানে ছড়িয়ে রয়েছে নিহতদের দেহাবশেষ। কিছু মৃতদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চিহ্নও খুঁজে পেয়েছেন জাতিসংঘ পর্যবেক্ষকরা।
অনেকের লাশই এখন পাওয়া যায়নি বলে নিহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। আশেপাশের গ্রামের অধিবাসীরা এসে হামলা সম্পর্কে অনেক তথ্য দিয়েছে আমাদের। এসব তথ্য যাচাই বাছাই করে হতাহতের সঠিক সংখ্যা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে পারবো আমরা। হুলা গ্রামের পর কুবাইরে এরকম গণহত্যার পর আসাদ সরকারের ওপর চাপ বাড়ানোর কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। শুক্রবার জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত কোফি আনানের সাথে বৈঠক করেন তিনি। এদিকে প্রতিবেশী তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকার কারণেই সিরিয়ার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। যারা হামা বা সিরিয়ার অন্যান্য শহরে বসে চুপচাপ এই হত্যাযজ্ঞ দেখছে, তাদের মনে রাখা উচিত এই হত্যাযজ্ঞের দাগ তাদের গায়েও লাগবে। চলমান সহিংসতার হাত থেকে রক্ষা পেতে শুক্রবার জুম্মার নামাজের পর বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় সিরিয়ার বিভিন্ন মসজিদে মসজিদে। এ সময় আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে শত শত মানুষ। অনন্যা সান্যাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আবারও উত্তাল মিশর। প্রেসিডেন্ট পদে দাঁড়ানো মোবারক জামানের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিকের বিরুদ্ধে শুক্রবারও কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। হোসনি মুবারক নয়, এবার আহমেদ শফিক বিরোধী আন্দোলনে উত্তাল কায়রোর তাহরির স্কয়ার। শুক্রবার জুম্মার নামাজের পর সেখানে জড়ো হয় কয়েক হাজার মানুষ। প্রেসিডেন্ট নির্বাচন থেকে শফিককে বাদ দেওয়ার দাবিতে স্লোগান দেয় তারা। আহমেদ শফিক মুবারক আমলের প্রতিনিধি। তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হলে তা মিশরের মানুষের জন্য সুখকর হবে না। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের মৃত্যুদণ্ড না হওয়াতেও ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। গত মাসের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। 16 ও 17 জুন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সাবেক একনায়ক হোসনি মুবারক সরকারের প্রধানমন্ত্রী আহমেদ শফিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসি। বিজয়ের নাম ঘোষণা হবার কথা রয়েছে 21 জুন। এদিকে মুবারক পরবর্তী মিশরের নতুন সংবিধান রচনা করতে একটি প্যানেল গঠনে একমত হয়েছে মিশরের সব রাজনৈতিক দল। সেনাপ্রধান হুসেন তান্তাউইর সাথে আলোচনার পর এ নিয়ে একটি চুক্তি করে তারা। এর আওতায় 100 সদস্যের একটি প্যানেল গঠন করা হবে সামনের সপ্তাহে। নুসরাত নন্দিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের কাছে বিপজ্জনক তথ্য হস্তান্তরের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন আইনজীবীকে আটক করেছে লিবিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ট্রেলীয় আইনজীবী মেলিন্ডা টেলর আইসিসির 4 আইনজীবী দলের একজন, যারা লিবিয়ার প্রধান কৌঁসুলির কাছ থেকে সাইফের সাথে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম বর্তমানে রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমে জিনতান কারাগারে বন্দী। জর্ডানের রাজনৈতিক সংস্কার আনতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রায় 1000 মানুষ। শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানী আম্মানের রাজপথে নেমে আসে তারা। জর্ডানের প্রধান বিরোধী দল মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে এই বিক্ষোভে জ্বালানি তেল এবং জিনিসপত্রের দাম বাড়ারও প্রতিবাদ জানানো হয়। দীর্ঘদিন ধরেই সরকারের দুর্নীতি নিয়ে সরব জর্ডানের জনগণ। নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা বাড়ানো, সংবিধান সংশোধন এবং স্বাধীন নির্বাচন গঠন সহ সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংস্কার এনেছেন বাদশা আব্দুল্লাহ। তবে জর্ডানিদের অভিযোগ, এর কোনোটাই প্রত্যাশা পূরণ করতে পারছে না। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইরানের পরমাণু নিয়ে আলোচনা। পরবর্তী আলোচনার কোনো তারিখও ঘোষণা করা না হওয়ায় হতাশ জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান হারমান নেকার্টাস। অনেক আশাবাদ নিয়ে ভিয়েনা আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত ইরানের পরমাণু ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি এতে। এমনকি পরবর্তী আলোচনা কবে হবে সে বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এতে হতাশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA প্রধান হারমান নেকার্স। There has been no progress and indeed ইরান অনেকগুলো বিষয় উত্থাপন করেছে, আমরাও একটি যোগ করেছি, তারপরও আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। এটা দুঃখজনক। খুব দ্রুত পরবর্তী আলোচনার তারিখ ঠিক করা উচিত। ইরানের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য IAEA প্রতিনিধিদের অনুমতি দিলেও এখনও এর জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি ইরান। পারচিনে ইরানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলা একটি পরমাণু স্থাপনায় পরিদর্শনের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দেন ইরানি প্রতিনিধি।
যেই এখন পাটচিনে পরিদর্শনের বিষয়টি তুলতে চান না কেন, তাকে আগে আমাদের ফ্রেমওয়ার্কের ভেতরে আসতে হবে। এরকম নেতিবাচক পরিবেশে আলোচনা কাম্য নয়। আলোচনার পরিবেশ তৈরিতে ইরানের ওপর পশ্চিমা দেশগুলোর অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে দেশটি। ইরানের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কার্যক্রম পরিচালনার অধিকার আছে তাদের। অনন্যা সান্যাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিমে এবার একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে আরো জানাচ্ছে। আইভরি কোস্টে সন্ত্রাসী হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর 7 সদস্য নিহত।